আগের দিন আমরা দেখলাম যতটা হয়েছিল সেটা পর থেকে আমরা আজকে পড়ব লিভিং ইসলামাবাদ থেকে পড়ব, তাই তো? তার আগে পর্যন্ত আমাদের হয়েছিল। তার আগে আমরা দেখলাম লাস্ট লাইনটা একবার দেখে নি কি ছিল। দ্য তহসিলদার কেম আফটারওয়ার্ডস ইনডিড উইথ এ গ্রুপ অফ ফ্রেন্ডস বেগিং ফর্মাল অ্যাকসেপ্টেন্স by the Swami as disciples, and in this no one seemed to find anything incongruous or surprising. অর্থাৎ আমরা পরবর্তীতে দেখতে পেলাম যে ইনডিড মানে ট্রুলি বা সত্যি সত্যি উইথ এ গ্রুপস অফ ফ্রেন্ডস একদল বন্ধু নিয়ে বেগিং ফর্মাল অ্যাকসেপ্টেন্স, অর্থাৎ কে করছিল এটা? তহসিলদার। বেগিং ফর্মাল অ্যাকসেপ্টেন্স বাই দ্য স্বামী অ্যাজ ডিসাইপলস, তারা স্বামীজির শিষ্য হওয়ার জন্য স্বামীজির কাছে এসেছিলেন। অ্যান্ড ইন দিস নো ওয়ান সিম টু ফাইন্ড এনিথিং ইনকংগ্রুয়াস অর সারপ্রাইজিং। এটার মধ্যে ওখানে যারা ছিল সকলেই, সেটার মধ্যে তোমার মঙ্ক বা সাধু সন্ন্যাসী সকলেই এই বিষয়টার প্রতি কোনো তাদের দ্বিধা ছিল না বা অসঙ্গতি তারা কিছু তাদের কাছে মনে হয়নি, বা সারপ্রাইজিং মানে অবাককর কিছু মনে হয়নি। এবার দেখো নেক্সট কি ঘটনা ঘটছে। লিভিং ইসলামাবাদ ত্যাগ করে উই কট আপ সামহোয়ার উইথ দ্য পিলগ্রিমেজ। বইয়ের দিকে তাকাও। লিভিং ইসলামাবাদ ত্যাগ করে মানে ছেড়ে উই কট আপ সামহোয়ার উইথ দ্য পিলগ্রিমেজ, অর্থাৎ আমরা তীর্থযাত্রার সঙ্গে এক হলাম। কট আপ মানে ধরে ফেলা, অর্থাৎ যে তীর্থযাত্রাটা যাচ্ছে আর কি সেই তীর্থযাত্রাকে তারা ধরে ফেললো। অ্যান্ড ক্যাম্পড উইথ ইট, এবং তাদের সঙ্গেই তারা তাঁবু খাটালো। ফর দ্যাট নাইট, সেই রাত্রের জন্য। অ্যাট পবন এ প্লেস ফেমাস ফর ইটস হলি স্প্রিং, তারা কোথায় স্টে করলো, কোথায় ক্যাম্প করলো? জায়গার নাম হচ্ছে পাওয়ান, এবং এটা বিখ্যাত কী জন্য? তো হলি স্প্রিংয়ের জন্য, অর্থাৎ পবিত্র পুষ্করিণী। স্প্রিং মানে হচ্ছে কি পুষ্করিণী, প্রস্রবণও বলে, সেই পুষ্করিণীর জন্য বিখ্যাত। তাহলে এখান থেকে কোশ্চেন আসে, অ্যাট পবন হচ্ছে একটা জায়গা, যে জায়গাটায় তারা ইসলামাবাদ ছেড়ে যাওয়ার পরে ক্যাম্প করে, এবং এই জায়গাটা বিখ্যাত হচ্ছে কী জন্য? হলি স্প্রিংয়ের জন্য। আই ক্যান রিমেম্বার, আমার বেশ মনে পড়ে। ইয়েট দ্য ব্রিলিয়ান্স অফ লাইটস রিফ্লেক্টেড ইন দ্য ক্লিয়ার ব্ল্যাক ওয়াটার অফ দ্য ট্যাঙ্ক দ্যাট ইভিনিং। সেই সন্ধ্যাবেলায় আমার বেশ মনে পড়ে, সেই সন্ধ্যাবেলায় দ্য ব্রিলিয়ান্স অফ লাইটস রিফ্লেক্টেড, অর্থাৎ ব্রিলিয়ান্স অফ লাইট অর্থাৎ আলোর প্রভা বা আলোর দৃপ্তিটা রিফ্লেক্টেড প্রতিফলিত হচ্ছে কোথায়? ইন দ্য ক্লিয়ার ব্ল্যাক ওয়াটার অফ দ্য ট্যাঙ্ক, অর্থাৎ সেই পুষ্করিণীর কালো জলে আলোর যে প্রভা বা আলোর যে দৃপ্তি, সেটা কালো জলের উপরে আলোর দৃপ্তিটা প্রতিফলিত হচ্ছে। এই সিনটা বা এই দৃশ্যটা আমি এখনও মনে করতে পারি। আর কি মনে করতে পারি? অ্যান্ড থ্রংস অফ পিলগ্রিমস, এবং আমার আরও মনে পড়ে থ্রংস অফ পিলগ্রিমস মানে তোমরা জানো তীর্থযাত্রী, আর থ্রংস মানে হচ্ছে ভিড় বা জমায়েত, অর্থাৎ থ্রংস অফ পিলগ্রিমস তীর্থযাত্রীদের জমায়েত। প্রসিডিং ইন লিটল গ্রুপস, যারা ছোট ছোট গ্রুপে এগিয়ে যাচ্ছিল ফ্রম শ্রাইন টু শ্রাইন, অর্থাৎ মন্দির থেকে মন্দির, দলে দলে গুচ্ছ হয়ে সেই পিলগ্রিম অর্থাৎ তীর্থযাত্রীদের দৃশ্যটা আমার বেশ মনে পড়ে। তাহলে এখানে কোন দৃশ্যটা মনে পড়ে? এই দাঁড়া, কোন দৃশ্যটা মনে পড়ে? দাঁড়া, স্ট্যান্ড আপ, দাঁড়া, তুই মেয়ে, তুই দাঁড়া, ওই যে লাস্ট, আরে এই যে দাঁড়া, কোন দৃশ্যটা মনে পড়ে? নিবেদিতার কোন দৃশ্যটা মনে পড়ে? দুটো দৃশ্য মনে পড়ে, তাই তো? এক হচ্ছে সেই পুষ্করিণী, যে পুষ্করিণীর জন্য
পবন খুব বিখ্যাত। সেই পুষ্করিণীর জলে, কালো জলে আলোর প্রতিফলনটা বেশ মনে পড়ে। আর একটা জিনিস মনে পড়ছিল তার, সেই সময়তে যে তীর্থযাত্রীদের ভিড়, যারা ছোট ছোট দলে দলে মন্দির থেকে মন্দির পরিদর্শন করছে যাচ্ছে, এই দৃশ্যটাও আমার খুব মনে পড়ে। নেক্সট, অ্যাট পেহেলগাম মাউন্টেন ভ্যালিজ, তারপর ভিলেজ, তারপরের অংশটাও খুব ইম্পর্টেন্ট। অ্যাট পেহেলগাম, পেহেলগাম হচ্ছে সেই রকমই পবনের মতনই একটা জায়গা। অ্যাট পেহেলগাম দ্য ভিলেজ অফ দ্য শেফার্ডস, এই পেহেলগামকে কি বলা হয়? ভিলেজ অফ দ্য শেফার্ডস, অর্থাৎ মেষ পালকদের গ্রাম। তাহলে প্রশ্ন আসতে পারে পেহেলগাম কী জন্য বিখ্যাত? তা তো মেষ পালকদের গ্রাম হিসাবে বিখ্যাত, অর্থাৎ এখানে মেষ পালকরাই থাকে। দ্য ক্যাম্প হল্টেড ফর এ ডে, অর্থাৎ তারা পবন থেকে কোথায় গেল? পেহেলগামে গেল, এবং পেহেলগামে যাবার পর তারা কিন্তু থামলো। ক্যাম্প হল্টেড ফর এ ডে, একদিনের জন্য তারা পেহেলগামে থাকলো। এখান থেকে প্রশ্ন আছে কেন তারা একদিনের জন্য থাকলো? টু কিপ একাদশী, অর্থাৎ একাদশীকে পালন করার জন্য, একাদশী পালন করার জন্য পেহেলগামে তারা থামলো। একাদশীটা কি? একাদশীটা হচ্ছে ওয়ান ডে ফাস্টিং, মানে একদিনের জন্য উপবাস, ঠিক আছে? এই একাদশী পালনের জন্য তারা কোথায় থামলো? পেহেলগামে থামলো। পেহেলগাম কী জন্য বিখ্যাত বা কি বলে ডাকা হয়? ইয়েস, দ্য ভিলেজ অফ দ্য শেফার্ডস। ইট ওয়াজ এ বিউটিফুল লিটল রিভাইন ফ্লোড, এই পেহেলগামটা কেমন দেখো। ইট ওয়াজ এ বিউটিফুল লিটল র্যাভাইন ফ্লোড, এটা ছিল মানে এই পেহেলগামটা জায়গাটা ছিল সুন্দর ছোট্ট একটা গিরিখাত। র্যাভাইন মানে গিরিখাত বা উপত্যকা, উপত্যকার মেঝের মতো। অর্থাৎ উপত্যকাটা কি, দুই দিকে কোনো তোমার পাহাড় থাকবে, মাঝখানে নিচু জায়গা, সেই জায়গাটাকে বলছে উপত্যকা বা গিরিখাত। সেই জায়গাটাই খুব সুন্দর ছিল। ফর দ্য মোস্ট পার্ট উইথ স্যান্ডি আইল্যান্ডস ইন দ্য পিবল ওয়ার্ন বেড অফ এ মাউন্টেন স্ট্রিম, অর্থাৎ পাহাড়ি নদী নেমে চলে গেছে, হ্যাঁ, মাউন্টেন স্ট্রিম, সেই নদী যেটা নেমে গেছে, সেই নদীর যে নিচটা, তলদেশটা, সেই তলদেশটা কি না তো মোস্ট পার্ট উইথ স্যান্ডি আইল্যান্ডস, অর্থাৎ বেশিরভাগ অংশটাই হচ্ছে তোমার বালুময় আইল্যান্ড। আইল্যান্ড মানে কি? দ্বীপ। অর্থাৎ ওই গিরিখাতটা যেটাকে বলা হচ্ছে, যেখানে পেহেলগাম অবস্থিত, একসময় সেখানে নদী ছিল, মানে নদীটা নেমে গেছে, হ্যাঁ, সেই নদীর তলদেশটা এখন অবস্থান করে পড়ে আছে, এবং সেখানে ছোট ছোট দ্বীপ গঠন হয়েছে, বালির দ্বীপ, এবং সেই পাথর বিছানো সেই জায়গাটাকেই বলছে তোমার গিরিখাত বা উপত্যকা। সেই উপত্যকায় তিনি এই যে বেড অফ এ মাউন্টেন স্ট্রিম, অর্থাৎ সেই পাহাড়ি নদীর যেন একটা বিছানা, যে বিছানাটা পেবল ওন, অর্থাৎ নুড়ি পাথর বিছানো। দ্য স্লোপস অ্যাবাউট ইট ওয়ার ডার্ক, অর্থাৎ এটার যে স্লোপ মানে হচ্ছে তোমার দুই সাইডের, তোমার গিরিখাতের বা উপত্যকার দুই সাইডের স্লোপ মানে হচ্ছে ধাপ বা পার, যেটাকে উঁচু হয়ে থাকে সেটাকে। অ্যাবাউট ইট ওয়ার ডার্ক, এটা ছিল বেশ অন্ধকার। উইথ দ্য পাইন ট্রিজ, কেন অন্ধকার ছিল না তো পাইন গাছের জন্য, অর্থাৎ বোঝা যাচ্ছে যে উপত্যকার দুই দিকে যে খাড়া তোমার ধাপ, হ্যাঁ, সেই ঢালগুলোই খাড়া ঢালগুলোই, দুই দিকে খাড়া ঢালগুলো অন্ধকার। কেন অন্ধকার না তো দুই দিকে সেই ঢালে পাইন গাছে ভর্তি আছে, পাইন গাছের জন্য সেটা খুব অন্ধকার দেখাচ্ছে। অ্যান্ড ওভার দ্য মাউন্টেন, এবং পাহাড়ের ওপরে, ওখান থেকে দেখা যাচ্ছে পাহাড়ের ওপরে, অ্যাট ইটস হেইট ওয়াজ সিন, সেই পাহাড়ের ওপরে দেখা যাচ্ছে অ্যাট সানসেট, ঠিক গোধূলির সময়ে সূর্য যখন অস্ত যাচ্ছে তখন দেখা যাচ্ছে দ্য মুন। তাহলে ওই সময় কি দেখা যাচ্ছে? মুন, চাঁদ দেখা যাচ্ছে পাহাড়ের মাথার ওপরে। নট ইয়েট ফুল, চাঁদটা কিন্তু সম্পূর্ণ নয়। নট ইয়েট ফুল, অর্থাৎ চাঁদটা সম্পূর্ণ নয়। এখান থেকে শর্ট কোশ্চেন আসে যে যখন তিনি যাচ্ছিলেন উপত্যকার মধ্য দিয়ে, তখন যারা যাচ্ছিলেন তখন পাহাড়ের উপরে কি দেখা যাচ্ছিল? চাঁদ দেখা যাচ্ছিল। এখানে পয়েন্ট টু বি নোটেড,
সম্পূর্ণ চাঁদ নয়, মানে পুরো পরিপূর্ণ চাঁদ দেখা যাচ্ছিল না। ইট ওয়াজ দ্য সিনারি অফ সুইজারল্যান্ড অর নরওয়ে অ্যাট দেয়ার জেন্টলেস্ট অ্যান্ড লাভলিয়েস্ট, যেন মনে হচ্ছে ইট ওয়াজ দ্য সিনারি অফ সুইজারল্যান্ড অ্যান্ড নরওয়ে। ওই সময়তে ওই জায়গাকার সৌন্দর্যকে দেখে মনে হচ্ছে যেন এটা সুইজারল্যান্ড বা নরওয়ের কোনো দৃশ্য, অর্থাৎ সুইজারল্যান্ডের মুগ্ধ সময়ে, স্নিগ্ধ সময়ে এবং সবথেকে সুন্দর সময়ে সুইজারল্যান্ড বা নরওয়ে যেমন সুন্দর হয়, যেন মনে হচ্ছে ওই জায়গাটা ঠিক তেমন। অর্থাৎ প্লেসটাকে দেখে মনে হচ্ছে লেখিকার নিবেদিতা কার সঙ্গে তুলনা করছেন? এই পরিবেশটাকে, এই সৌন্দর্যটাকে কার সঙ্গে তুলনা করলেন? সুইজারল্যান্ড বা নরওয়ের সৌন্দর্যের সঙ্গে তুলনা করলেন, যেন মনে হচ্ছে নরওয়ের কোনো একটা জায়গা বা সুইজারল্যান্ডের কোনো একটা জায়গা। হেয়ার উই স দ্য লাস্ট হিউম্যান ডুয়েলিংস, এখানে আমরা দেখলাম সর্বশেষ হিউম্যান ডুয়েলিংস, অর্থাৎ মানুষের বসবাস। অর্থাৎ ডুয়েলিং মানে কি? বাসস্থান, ঠিক আছে? ডুয়েলিং মানে বাসস্থান, অর্থাৎ হিউম্যান ডুয়েলিং, এখানেই আমরা দেখলাম মানুষের শেষ বাসস্থান, এরপর আর মানুষ দেখা যাবে না। এ ব্রিজ, একটা সেতুও লক্ষ্য করলাম। এ ফার্ম হাউস, একটা খামার বাড়িও লক্ষ্য করলাম। উইথ ইটস প্লাউড ফিল্ডস, যে খামার বাড়ির চাষ করা কিছু জমি দেখা যাচ্ছে। অ্যান্ড এ ফিউ সিটার হাটস, আর কি দেখলাম? কিছু সিটার হাটস মানে কুড়ে ঘর। সিটার হাটস মানে হচ্ছে ঘাস আছে, অর্থাৎ তৃণভূমি বা গোচারণ ভূমি, সেই ভূমির ওপরে একটা কুড়ে ঘর, কিছু কুড়ে ঘর, সেখানে কিছু আমি কুড়ে ঘর দেখলাম। অ্যান্ড হেয়ার, এবং এখানেই অনেক গ্রাসি নল, অর্থাৎ ঘাসযুক্ত নল মানে হচ্ছে ঢিবি বা ছোট পাহাড়। আর কি দেখলাম? গ্রাসি নল, অর্থাৎ ঘাসযুক্ত ছোট ছোট পাহাড়। হোয়েন দ্য ফাইনাল মার্চ বিগ্যান, যখন আমাদের চূড়ান্ত যাত্রা শুরু হলো, ফাইনাল মার্চ মানে চূড়ান্ত যাত্রা শুরু হলো, উই লেফট দ্য রেস্ট অফ আওয়ার পার্টি ইন ক্যাম্প, আমরা আমাদের বাকি সদস্যদের সেই ক্যাম্পে রেখে আমরা আমাদের মতো চলে গেলাম। তাহলে পেহেলগাম থেকেই তাদের চূড়ান্ত যাত্রা শুরু হয়েছিল, তাই তো? এবং এই উপত্যকা থেকেই তারা আস্তে আস্তে সেই গিরিখাতের মধ্য দিয়ে পাহাড়ের উপরে যাবে, পাহাড়ের উপরে গিয়ে সেখানে তাদের যে গন্তব্যস্থল, সেই গন্তব্যস্থলে যাবে। এখান থেকে প্রশ্ন আসে, তারা পেহেলগামে কদিনের জন্য ছিল? একদিনের জন্য ছিল। কি কারণে ছিল? না তো একাদশীর জন্য ছিল। এখানে উপত্যকার মধ্যে থাকা অবস্থায় পাহাড়ের মাথায় কি দেখা যাচ্ছিল? চাঁদ দেখা যাচ্ছিল, নট ইন ফুল, সম্পূর্ণ চাঁদ নয়। এখানে মানুষের সর্বশেষ বাসস্থান দেখা গেছে। তার সঙ্গে সঙ্গে আর কি কি দেখা গেছে প্রশ্ন আসতে পারে, দ্যাট ইজ কি কি দেখা গেছে? না তো একটা সেতু দেখা গেছে, একটা ফার্ম হাউস দেখা গেছে, একটা প্লাউড ফিল্ডস দেখা গেছে, চাষ করা জমি। আর কি দেখা গেছে? না তো কিছু একটা ঘাসুরে জমির উপরে কিছু কুঁড়ে ঘর দেখা গেছে। অ্যান্ড গ্রাসি নল, অর্থাৎ ঘাসযুক্ত ঢিবি বা ছোট পাহাড় দেখা গেছে, যার উপর দিয়ে তারা যাবে। নেক্সট, থ্রো সিনস অফ ইনডিসক্রাইবেবল বিউটি, এই অবর্ণনীয়, ইনডিসক্রাইবেবল মানে অবর্ণনীয়, ডেসক্রাইব মানে বর্ণনা করা, ডেসক্রাইব থেকে হয়েছে ইনডেসক্রাইবেবল, অর্থাৎ অবর্ণনীয়, যেটাকে বর্ণনা করা যায় না ভাষায়। অবর্ণনীয় বিউটি, সৌন্দর্য, এই অবর্ণনীয় সৌন্দর্যের মধ্য দিয়ে 3000 of us ascended, 3000, আমরা প্রায় 3000 এগিয়ে চললাম। মানে অ্যাসেন্ড মানে উপরের দিকে ওঠা, আর ডিসেন্ট মানে নিচের দিকে নামা। অ্যাসেন্ডেড, আমরা উপরের দিকে উঠতে থাকলাম। দ্য ভ্যালিজ, অর্থাৎ সেই উপত্যকার বরাবর আমরা উপরের দিকে উঠতে থাকলাম। দ্যাট ওপেন্ড বিফোর আস অ্যাজ উই ওয়েন্ট, অর্থাৎ আমরা যত এগোতে থাকলাম ততই আমরা উপর দিকে এগোতে থাকলাম। দ্য ফার্স্ট ডে
ওইখান থেকে যাওয়ার পর, অর্থাৎ পেহেলগাম থেকে যাওয়ার পর, ভালো করে শুনে নাও, এখান থেকে কোশ্চেন আছে। পেহেলগাম থেকে যাওয়ার পর তারা যখন ওপরের দিকে যাচ্ছে, উপত্যকা ধরে ধরে যখন যতই এগোচ্ছে ততই খাড়া ওপরের দিকে তারা উঠে যাচ্ছে, বোঝা গেল? সেইখানে উপর দিকে যেতে যেতে দ্য ফার্স্ট ডে উই ক্যাম্পড ইন এ পাইন উড, অর্থাৎ চূড়ান্ত যাত্রার পেহেলগাম থেকে যাওয়ার পর চূড়ান্ত যাত্রার প্রথম দিন তারা কোথায় ক্যাম্প করেছিল? পাইন উডে। তারা প্রথম দিন ক্যাম্প করেছিল পাইন উডে। দ্য নেক্সট উই হ্যাড পাস দ্য স্নো লাইন, অর্থাৎ পরে, মানে ঠিক পরের দিন আমরা কি করলাম না, তো স্নো লাইন অতিক্রম করলাম। হোয়াট ইজ স্নো লাইন? স্নো লাইন মানে কি? স্নো লাইন মানে আমি একটু আগেই বললাম যে যারা যত এগোচ্ছে তারা উপর দিকে যাচ্ছে, সামনে তাদের খোলা রাস্তা চলে আসছে ওপর দিকে যাওয়ার। অর্থাৎ প্রথম দিন তারা পাইন উডে রেস্ট নিল, ওখানে ক্যাম্প করেছিল। অ্যান্ড পরের দিন উই হ্যাড পাস দ্য স্নো লাইন, অর্থাৎ পরের দিন আমরা স্নো লাইন অর্থাৎ তুষার লাইন রেখা, তুষার রেখা অতিক্রম করলাম। তুষার রেখা মানে হচ্ছে সামনে যে পাহাড়, সেই পাহাড়ের কিছুটা মানে সম্পূর্ণ অংশ তো বরফে আবৃত হয় না, টেম্পারেচারের ব্যাপার আছে, ফলে একটা নির্দিষ্ট জায়গা থেকে পাহাড়ের উপর দিকটা তুষারে আবৃত। তাহলে যেখান থেকে পাহাড়টা তুষারে আবৃত ঠিক তার নিচে কিন্তু আর তুষার আবৃত নয়, অর্থাৎ ওই জায়গাটাকে বলছে স্নো লাইন। ঠিক ওই জায়গাটা আমরা অতিক্রম করলাম। তাহলে বলো তো স্নো লাইন কবে অতিক্রম করলো চূড়ান্ত যাত্রার? দ্বিতীয় দিন, দ্য নেক্সট ডে। অ্যান্ড পিচড আউট টেন্টস বিসাইড এ ফ্রোজেন রিভার, এবং আমরা তারপরে কি করলাম? পিচড আওয়ার টেন্ট বিসাইড এ ফ্রোজেন রিভার, অর্থাৎ জমে যাওয়া একটা নদী, মানে নদীর জল আছে কিন্তু জলটা প্রচণ্ড তাপমাত্রা কম হওয়ার জন্য জমে গেছে, সেই জমে যাওয়ার নদীর পাশে আমরা আমাদের তাঁবু খাটালাম। দ্যাট নাইট, সেই রাত্রে, দ্য গ্রেট ক্যাম্প ফায়ার ওয়াজ মেড অফ জুনিপার, অর্থাৎ সেই রাত্রে আমরা জুনিপার দিয়ে ক্যাম্প ফায়ার করলাম। ক্যাম্প ফায়ার মানে কি? ক্যাম্প ফায়ার মানে হচ্ছে ক্যাম্পের পাশে অতিরিক্ত ঠান্ডা আবহাওয়ার জন্য আগুন জ্বালানো। তো ওখানে কি দিয়ে ক্যাম্প ফায়ার করেছিল? কোশ্চেন আসে, কোন কাঠ দিয়ে? জুনিপার। জুনিপার দিয়ে তারা ক্যাম্প ফায়ার করেছিল। জুনিপার হচ্ছে একটা চিরহরিৎ গুল্ম জাতীয় বৃক্ষ কাশ্মীরের, ঠিক আছে, পেহেলগামের। সেই ক্যাম্প ফায়ারে আমরা জুনিপার ব্যবহার করলাম। অ্যান্ড দ্য নেক্সট ইভিনিং, পরের সন্ধেই, অ্যাট স্টিল গ্রেটার হাইটস, তখনও আমরা কিন্তু অনেক উঁচুতে, ওই যে তোমার স্নো লাইন পার করেছে, অনেক উঁচুতে। দ্য সার্ভেন্টস হ্যাড টু ওয়ান্ডার মেনি মাইলস, অর্থাৎ আমাদের যে সেবকরা ছিল, পরের দিন সন্ধ্যাবেলায় যখন আমরা তখনও অনেক উচ্চতায় অবস্থান করছি, তখন দ্য সার্ভেন্টস হ্যাড টু ওয়ান্ডার মেনি মাইলস, অর্থাৎ আমাদের যে সেবকরা ছিল তাদেরকে অনেক মাইল হাঁটতে হয়েছে বা ঘুরে বেড়াতে হয়েছে। ওয়ান্ডার মানে ঘুরে বেড়াতে হয়েছে। কেন? না তো ইন সার্চ অফ দিস স্ক্যান্টি ফুয়েল। ফুয়েল মানে জ্বালানি, জানো তো? ফুয়েল মানে জ্বালানি, আর স্ক্যান্টি মানে হচ্ছে অপ্রতুল, মানে খুব সংখ্যায় কম। অর্থাৎ এই অপ্রতুল জ্বালানিটার খোঁজে পরের দিন আমাদের যে সেবক ছিল তাদেরকে খোঁজাখুঁজি করতে হয়েছে অনেক। তাহলে এখানে ফুয়েল বলতে কোনটাকে বলছে? জুনিপার। অর্থাৎ যে জুনিপার দিয়ে তারা আগের রাত্রে ক্যাম্পফায়ার করেছিল, পরের সন্ধ্যায় কিন্তু সেই জুনিপার খুঁজতে তাদেরকে অনেক কষ্ট করতে হয়েছে বা অনেক ঘোরাঘুরি করতে হয়েছে। অ্যাট লাস্ট, শেষ পর্যন্ত, দ্য রেগুলার পাথওয়ে কেম টু অ্যান এন্ড, অর্থাৎ রেগুলার পাথওয়ে অর্থাৎ দৈনন্দিন যে রাস্তাটা, যে রাস্তা দিয়ে মানুষ যায় সেই পেহেলগামের মধ্য দিয়ে সেই অমরনাথে, সেই রাস্তাটা কিন্তু কেম টু অ্যান এন্ড, অর্থাৎ শেষ হয়ে গেল। এরপরে আর রাস্তা, তথাকথিত রাস্তা আর নাই।
কি করবে তাহলে? অ্যান্ড উই হ্যাড টু স্ক্র্যাম্বল আপ অ্যান্ড ডাউন, আমাদেরকে প্রায় হামাগুড়ি দিয়ে যেতে হলো এবং নামতে হলো, উঠতে হলো, প্রায় হামাগুড়ি দেওয়ার মতন অবস্থা, হামাগুড়ি দিয়ে যেতে হলো। অ্যালং গোট পাথস, অর্থাৎ ছাগল যাওয়ার রাস্তা, অর্থাৎ মানুষ যাওয়ার যে তথাকথিত রাস্তা, সেই রাস্তা শেষ। এবার অল্প স্বল্প যে রাস্তাগুলো আছে যেগুলো দিয়ে মানুষ সাধারণত যায় না, হ্যাঁ, পশু প্রাণীরা যায়, সেই রাস্তা দিয়ে হামাগুড়ি দিয়ে আমাদেরকে যেতে হলো। অন দ্য ফেস অফ স্টিফ ডেক্লিভিটিস, ডেক্লিভিটিস মানে উত্তরায়, মানে নিচুর দিকে যাওয়া, অর্থাৎ সেই রাস্তা দিয়ে আমাদেরকে হামাগুড়ি দিয়ে প্রায় চড়াই উত্তরায়ের মধ্য দিয়ে একবার উপরের দিকে যেতে হচ্ছে, একবার ডেক্লিভিটিস অর্থাৎ নিচুর দিকে যেতে হচ্ছে, প্রায় এই রাস্তা দিয়ে আমাদেরকে হামাগুড়ি দিয়ে যেতে হলো। টিল উই রিচ দ্য বোল্ডার স্ট্রেন গজ, অর্থাৎ যতক্ষণ না আমরা পৌঁছালাম সেই বড় বড় পাথরযুক্ত গিরিখাতে। বোঝা গেল? বড় বড় পাথরযুক্ত গিরিখাতে যতক্ষণ না পৌঁছালাম ততক্ষণ আমাদেরকে হামাগুড়ি দিয়েই যেতে হলো। বোঝা গেল? অর্থাৎ ইন হুইচ দ্য কেভ অফ অমরনাথ ওয়াজ সিচুয়েটেড, যেখানে অমরনাথের গুহা অবস্থিত। বোঝা গেল? অর্থাৎ অমরনাথের গুহা যেখানে অবস্থান, সেই জায়গাটা পর্যন্ত তাদেরকে প্রায় হামাগুড়ি দিয়ে যেতে হলো। বুঝতে পেরেছ? এবং সেই অমরনাথের গুহার সামনে বড় গিরিখাত, সেখানে বড় বড় বোল্ডার আছে, বোল্ডার অর্থাৎ বড় বড় বোল্ডার, পাথর বিছানো। অ্যাজ উই অ্যাসেন্ডেড দিস, যখন আমরা এটাতে উঠছি, উই হ্যাড বিফোর আস দ্য স্নো পিকস, আমাদের সামনে আমরা দেখতে পেলাম স্নো পিকস অর্থাৎ তুষার শৃঙ্গ। বুঝতে পারছো কোথায় অবস্থান, তাহলে কত উচ্চতায়? হ্যাঁ, তুষার শৃঙ্গ আমরা দেখতে পেলাম, মানে খুবই ঠান্ডা, ওখানে পুরো পাহাড় জমে আছে, ওর শৃঙ্গটা একেবারে তুষার দ্বারা আবৃত, আমাদের সামনেই আমরা দেখতে পেলাম। কভার্ড উইথ এ হোয়াইট ভেল, যেন মনে হচ্ছে কভার্ড আবৃত হয়ে আছে সাদা ভেল দ্বারা, অর্থাৎ সাদা পর্দা দ্বারা যেন আবৃত, তুষার এটা চূড়াটা সম্পূর্ণরূপে আবৃত। কিসে আবৃত? তুষার দ্বারা আবৃত। নিউলি ফলেন, সবেমাত্র যেন মনে হচ্ছে তুষারগুলো পড়েছে। অ্যান্ড ইন দ্য কেভ ইটসেলফ, এবং সেই গুহার মধ্যেই, ইন এ নিস নেভার রিচড বাই সানলাইট, সেই গুহার মধ্যে, সামনে যে গুহাটা অর্থাৎ গিরিখাতের বড় বড় বোল্ডার সামনে, ঠিক তারপরেই হচ্ছে গুহা, এবং সেই গুহার মধ্যে একটা জায়গা আছে, ইন এ নিস, নিস মানে হচ্ছে তোমার কুঠুরি বা কুলুঙ্গি বলি আমরা, এমন একটা ভেতরে কুঠুরির মতন জায়গা যেখানে সূর্যের আলো পৌঁছায় না। শোন দ্য গ্রেট আইস লিঙ্গম, সেখানে দেখা গেল সেই মহান আইস লিঙ্গমকে অর্থাৎ বরফ লিঙ্গকে দেখা গেল। অ্যান্ড ইন দ্য কেভ ইটসেলফ ইন এ নিস নেভার রিচ দ্য সানলাইট শোন দ্য গ্রেট আইস লিঙ্গম দ্যাট মাস্ট হ্যাভ সিমড, যেটাকে দেখে মনে হচ্ছে টু দ্য আউস্ট্রাক পিজেন্টস, অর্থাৎ মুগ্ধকর বা অবাক্কর অবস্থায় থাকা পিজেন্টসদের, চাষিদের ক্ষেত্রে বা সাধারণ মানুষের ক্ষেত্রে, হু ফার্স্ট ক্যাম্প আপন ইট, যারা এখানে প্রথম যায় তাদের মনে হবে, অর্থাৎ পিজেন্টস বলতে চাষি, কিন্তু এখানে বলা হয়েছে সাধারণ মানুষ যারা সেই গুহাতে প্রথম যাচ্ছে, তাদের মনে হবে লাইক দ্য ওয়েটিং প্রেজেন্স অফ গড, তাদেরকে মনে হবে সেখানে ঈশ্বরের ওয়েটিং প্রেজেন্স অর্থাৎ অপেক্ষারত বর্তমান অবস্থায়, অর্থাৎ মনে হবে যেন ঈশ্বর সামনে দাঁড়িয়ে আছেন, এই রকম ফিলিংস তাদের আসবে। নেক্সট দ্য শ্রাইন, অর্থাৎ সেই মন্দিরটা সম্পর্কে এবার বলবে। স্বামী হ্যাড অবজার্ভ, স্বামী পালন করেছেন, এভরি রাইট অফ দ্য পিলগ্রিমেজ, অর্থাৎ তীর্থযাত্রার যে সমস্ত রিচুয়ালস, প্রথা, সমস্ত প্রথায় তিনি কিন্তু পালন করেছেন। কি কি প্রথা পালন করেছেন কোশ্চেনে আসে, মনে রাখো। অ্যাজ হি কেম অ্যালং, অর্থাৎ তিনি যখন এসেছেন সমস্ত প্রথা তিনি পালন করেছেন। দেখো কি কি পালন করেছেন। হি হ্যাড টোল্ড হিজ বিডস, আন্ডারলাইন করো, হি হ্যাজ টোল্ড হিজ বিডস,
অর্থাৎ তিনি জপ, কি বলে এটাকে, জপ করা, তিনি জপ করেছেন। মালা থাকে, মালাটাকে একে একে টানে, একটা একটা গুটি টানে, জপ করেছেন মানে ঈশ্বরকে ডাকা। কিপ ফাস্ট, উপবাস করেছেন। অ্যান্ড বেথড ইন দ্য আইস কোল্ড ওয়াটার অফ 5 স্ট্রিম ইন সাকসেশন, এবং পরপর, সাকসেশন মানে কি, পরপর, পরপর 5খানা নদীতে, মানে প্রচণ্ড বরফ ঠান্ডা নদীতে তিনি স্নান করেছেন। এই কটা কাজ করেছেন। ক্রসিং দ্য রিভার গ্র্যাভেলস অন আওয়ার সেকেন্ড ডে, আমাদের সেই রিভার গ্র্যাভেলস অর্থাৎ নদীর যে গিরিখাত, রিভার গ্র্যাভেলস মানে নদীর যে গিরিখাত, সেই গিরিখাতে পাথর আছে, গ্র্যাভেল মানে পাথর, সেই পাথরের যখন অতিক্রম করছিলাম আমরা অন আওয়ার সেকেন্ড ডে, তখন তিনি এই কাজগুলো করেছেন। অর্থাৎ প্রশ্ন আসে যে তিনি 5 বার স্নান করেছেন কবে? সেকেন্ড ডে। অ্যান্ড নাও, এবং এখন, অ্যাজ হি এন্টার্ড দ্য কেভ, যখন তিনি এই গুহার মধ্যে প্রবেশ করছেন, ইট সিম টু হিম, তার মনে হলো, অ্যাজ ইফ হি স শিব মেড ভিজিবল বিফোর হিম, যেন মনে হচ্ছে তার, সেই গুহার সামনে যখন তিনি প্রবেশ করলেন তখন তার মনে হচ্ছে যেন শিব তার সামনে উপস্থিত, প্রেজেন্স, অর্থাৎ যেন শিবকে তার সামনে উপস্থিত করা হয়েছে। অ্যামিডস দ্য বাজিং সোয়ার্মিং নয়েজ অফ পিলগ্রিম ক্রাউড, অর্থাৎ পিলগ্রিম ক্রাউড বলতে তীর্থযাত্রীদের যে আওয়াজ, গুঞ্জন, বুঝতে পেরেছো? গুঞ্জন বলতে এখানে বাজিং বলছে, অ্যাকচুয়ালি বাজিং অর্থাৎ অনেক মানুষের ভিড় হলে একটা সাউন্ড হয় না, সেই সাউন্ডটাকে বলছে এখানে বাজিং। অ্যান্ড সোয়ার্মিং, যেটা মৌমাছিদের ক্ষেত্রে ব্যবহার করা হয় যে শব্দটা, সেই গুঞ্জন বা কোলাহল, সেই কোলাহলের মধ্য দিয়ে, অ্যান্ড দ্য ওভারহেড ফ্লাটারিং অফ দ্য পিজিয়ন্স, অর্থাৎ ওপরে, মাথার উপরে পায়রাদের পাখা ঝাপটানো শব্দের মধ্যে, হি নেল্ড, তিনি হাঁটু গেড়ে বসে পড়লেন। অ্যান্ড প্রস্ট্রেটেড, প্রস্ট্রেট মানে ষষ্ঠাঙ্গ প্রণাম করা, অর্থাৎ শুয়ে, পুরো উপর হয়ে শুয়ে প্রণাম করা। প্রস্ট্রেটেড 2 or 3 times, 3 বার তিনি ষষ্ঠাঙ্গভাবে শুয়ে পড়লেন এবং প্রণাম করলেন শিবাকে। এটা কবার করেছিল? 2 থেকে 3 বার। তিনি উপর হয়ে শুয়ে পড়েছিলেন, নেল্ট হওয়ার পরে, হাঁটু করে বসার পরে কবার তিনি শুয়ে পড়েছিলেন? 2 থেকে 3 বার। আননোটিসড, অর্থাৎ সবার অলক্ষ্যে তিনি এই কাজটা করলেন। অ্যান্ড দেন অ্যাফ্রেড, এবং তিনি ভয় পেলেন পরে, লেস্ট ইমোশন মাইট ওভারকাম হিম, অর্থাৎ কি ভয় পেলেন? যে তার আবেগ না তাকে বশ করে ফেলে, অর্থাৎ তিনি এতটাই আবেগিত হয়ে গেছেন যে এরপরে যদি আবেগ তারপরে ভার করে যায় তাহলে তিনি হয়তো সেখান থেকে আর উঠতেই পারবেন না বা সেখান থেকে বেরোতেই পারবেন না। তার জন্য তার এতটাই আবেগ ঘন তিনি হয়ে গেছিলেন যে হি রোজ, তিনি উঠে পড়লেন, অ্যান্ড সাইলেন্টলি উইথড্রিউ, এবং নিস্তব্ধভাবে সেখান থেকে বেরিয়ে আসলেন। উইথড্র মানে তুলে নেওয়া, অর্থাৎ নিজেকে তুলে নিলেন, চলে আসলেন। হি সেড আফটারওয়ার্ডস, তারপরে তিনি আমাদেরকে বলেছিলেন, দ্যাট, কি বলেছিলেন দেখো ওখান থেকে বেরিয়ে আসার পর, ইন দিস ব্রিফ মোমেন্টস, এই সংক্ষিপ্ত মুহূর্তে, হি হ্যাড রিসিভড, তিনি পেয়েছেন, ফ্রম শিবা, শিবের কাছ থেকে পেয়েছেন, দ্য গিফট অফ দ্য অমর, অর্থাৎ অমরত্বের উপহার তিনি পেয়েছেন শিবের কাছ থেকে এই ছোট্ট সাক্ষাতেই। নট টু ডাই, অমর মানে কি? নট টু ডাই, অর্থাৎ মৃত্যু হবে না, নট টু ডাই, না মরার অমরত্ব তিনি লাভ করলেন শিবের কাছ থেকে এই অল্প সময়ের মধ্যে। আনটিল হি হিমসেলফ হ্যাড উইলড ইট, যতক্ষণ না তিনি, উইল মানে কি এখানে? উইল মানে ইচ্ছা, যতক্ষণ না তিনি এটার ইচ্ছা করবেন, অর্থাৎ মৃত্যুর ইচ্ছা যতক্ষণ না হবে ততক্ষণ তিনি মারা যাবেন না। এই অমরত্ব তিনি শিবের কাছ থেকে পেয়েছিলেন। ইন দিস ওয়ে, সম্ভবত এইভাবে, ওয়াজ ডিফিটেড অর ফুলফিল্ড দ্যাট প্রেজেন্টিমেন্ট
which had haunted him from childhood, that he would meet with death in a Shiva temple amongst the mountains. খুব ইম্পর্টেন্ট জায়গা লাইনটা দেখো, এখানে বলছে এই যে তিনি অমরত্ব লাভ করলেন, তাই তো, অল্প সময়ের মধ্যে তিনি সাক্ষাতের মধ্যেও তিনি শিবের কাছ থেকে অমরত্ব লাভ করলেন, অর্থাৎ তিনি স্বইচ্ছায় মারা যাবেন, এই অমরত্বটা তিনি লাভ করলেন। তাছাড়াও এখানে একটা বিষয় খুবই ইম্পর্টেন্ট, ইন দিস ওয়ে, অর্থাৎ এইভাবে, ইন দিস ওয়ে, এইভাবে পসিবলি, সম্ভবত, ওয়াজ ডিফিটেড, পরাজিত করেছিলেন। কাকে পরাজিত করেছিলেন? অর ফুলফিলড, সম্পূর্ণ হয়েছিল তার, দ্যাট প্রেজেন্টিমেন্ট, সেই প্রেজেন্টিমেন্ট, অর্থাৎ সেই পূর্ব শঙ্কা। প্রেজেন্টিমেন্ট মানে কি? পূর্ব শঙ্কা, অর্থাৎ সেই পূর্ব শঙ্কাটা তার দ্বারা ডিফিটেড হয়েছিল, অর্থাৎ পরাজিত হয়েছিল। সেই পূর্ব শঙ্কাটা কি প্রশ্ন আসে, অর্থাৎ এখানে বলছে এইভাবে সম্ভবত তিনি তার পূর্ব শঙ্কাটাকে পরাজিত করেছিলেন। ওকে, এইভাবে তিনি তার পূর্ব শঙ্কাটাকে পরাজিত করেছিলেন বা সম্পূর্ণ করেছিলেন। তাহলে এইভাবে পরাজিত করেছিলেন এই পূর্ব শঙ্কাটাকে। হোয়াট ইজ পূর্ব শঙ্কা? পূর্ব শঙ্কাটা কি? ঠিক তারপরেই দেওয়া আছে দেখো, হুইচ হ্যাড হান্টেড হিম ফ্রম চাইল্ডহুড, যেটা তাকে ছোটোবেলা থেকে তাড়া করে নিয়ে বেড়াতো। অর্থাৎ এই পূর্ব শঙ্কাটা এখনকার না, একেবারে ছোটোবেলায় দেখেছিলেন। বুঝতে পেরেছিল? ছোটোবেলায় এই পূর্ব শঙ্কাটা তার মধ্যে হয়েছিল। পূর্ব শঙ্কাটা হচ্ছে দ্যাট হি উড মিট উইথ ডেথ। পূর্ব শঙ্কাটা কি? যে তিনি মৃত্যুর সঙ্গে সাক্ষাৎ করবেন। হি উড মিট উইথ ডেথ, অর্থাৎ তিনি মৃত্যুর সঙ্গে সাক্ষাৎ করবেন ইন এ শিবা টেম্পল। কোথায় মৃত্যুর সঙ্গে সাক্ষাৎ করবেন? একটা শিবের মন্দিরে তার মৃত্যু হবে, এই শঙ্কাটা তিনি ছোটোবেলা থেকে করতেন। অ্যামং দ্য মাউন্টেন্স, অর্থাৎ সেই মন্দিরটার কোথায় অবস্থান হবে? পাহাড়ের মধ্যে। তাহলে তিনি তো এখন পাহাড়ের মধ্যেই অবস্থান করছেন এবং শিব মন্দিরেই আছেন। তিনি কি মারা গেলেন? উল্টিয়ে কি পেলেন? তিনি শিবের কাছ থেকে অমরত্ব লাভ করলেন। অর্থাৎ ছোটবেলা থেকে তার যে মনের মধ্যে একটা পূর্ব শঙ্কা তিনি দেখতে পেতেন, তিনি তো জ্ঞানী লোক, ছোটবেলা থেকে তিনি দেখতে পেতেন যে তার মৃত্যু হবে একটা শিব মন্দিরে, পাহাড়ে ঘেরা কোনো একটা মন্দিরের তার মৃত্যু হবে। সেই পূর্ব শঙ্কাটাকে তিনি পরাজিত করলেন অমরত্ব লাভের মাধ্যমে। অর্থাৎ এখন তিনি অমরত্ব লাভ করেছেন, মৃত্যু নয়, তিনি মৃত্যু লাভ করেননি, তিনি অমরত্ব লাভ করলেন, তাই তো? অর্থাৎ পরাজিত করলেন সেই পূর্ব শঙ্কাটাকে। আউটসাইড দ্য কেভ, সেই গুহার বাইরে, দেয়ার ওয়াজ নো ব্রাহ্মণিক এক্সপ্লয়টেশন অব দ্য হেল্পলেস পিপল। একটা বিষয় তিনি এখানে বলছেন লেখিকা, যে সেই গুহার বাইরে, অর্থাৎ অমরনাথ গুহার বাইরে তিনি কোনো ব্রাহ্মণিক এক্সপ্লয়টেশন, অর্থাৎ কোনো শোষণ, হেল্পলেস পিপল, সাধারণ মানুষকে যে শোষণ করা হয়, হ্যাঁ, সেই শোষণ তিনি দেখতে পেলেন না। মানে ব্রাহ্মণদের যে এক্সপ্লয়টেশন থাকে মন্দিরের বাইরে বা মন্দিরের রিচুয়ালসের মধ্যে, হ্যাঁ, সাধারণ মানুষদের কাছ থেকে তারা আদায় করেন, সেই এক্সপ্লয়টেশন কিন্তু এই মন্দিরে ছিল না। অমরনাথ ইজ রিমার্কেবল ফর ইটস সিম্পলিসিটি অ্যান্ড ক্লোজনেস টু নেচার। লাইনটা দাগ দাও, অমরনাথ ইজ রিমার্কেবল। অমরনাথ হচ্ছে উল্লেখযোগ্য। কেন উল্লেখযোগ্য? কারণ ফর ইটস সিম্পলিসিটি, এটার সরলতার জন্য, অ্যান্ড ক্লোজনেস টু নেচার, এবং প্রকৃতির সন্নিকটে হওয়ার জন্য। বোঝা গেছে? অর্থাৎ মন্দিরটা একেবারে প্রকৃতির মধ্যে। বাট দ্য পিলগ্রিমেজ কালমিনেটস অন দ্য গ্রেট ডে অফ রাখি বন্ধন। কালমিনেটস মানে হচ্ছে চূড়ান্ত পরিণতি প্রাপ্ত হওয়া। অর্থাৎ আমাদের যে যাত্রাটা, তীর্থযাত্রাটা, সেটা শেষ হলো, চূড়ান্ত পরিণত পেল কবে? রাখি বন্ধনের দিন। লাইনটা দাগ দাও, বা রাখি বন্ধনে তোলা দাগ দাও। অর্থাৎ তাদের যে তীর্থযাত্রা, অমরনাথ যাত্রা, সেটা কবে শেষ হয়েছিল? রাখি বন্ধনের দিন। অ্যান্ড আওয়ার রিস্ট, আমাদের কবজিগুলো, ওয়ার টাইড, বাঁধা হয়েছিল,
উইথ দ্য রেড অ্যান্ড ইয়েলো থ্রেডস অফ দ্যাট স্যাক্রামেন্ট, এবং আমাদের কবজিগুলোতে বাঁধা হয়েছিল লাল এবং হলুদ সুতোর দিয়ে তৈরি করা রাখিতে। অফ দ্য স্যাক্রামেন্ট, স্যাক্রামেন্ট মানে হচ্ছে ধর্মীয় আচার আচরণ। আফটারওয়ার্ডস, তারপরে উই রেস্টেড, তারপরে কি করলাম, তারপরে আমরা আরাম নিলাম। অ্যান্ড হ্যাড এ মিল, এবং আমরা খাবার খেলাম। কোথায় খাবার খেলাম, তো অন সাম হাই বোল্ডার্স বিসাইড দ্য স্ট্রিম, অর্থাৎ নদীর ধারে কোনো একটা পাহাড়ি সেই নদীর ধারে কোনো একটা বড় পাথরের উপরে বসে আমরা আমাদের খাবার খেলাম। বিফোর রিটার্নিং টু আওয়ার টেন্টস, অর্থাৎ আমাদের সেই টেন্টে তাঁবুতে ফেরার আগে আমরা পাথরের উপরে বসে নদীর ধারে আমরা পাথরের উপরে বসে আমাদের খাবার খেলাম। দ্য স্বামী ওয়াজ ফুল অফ দ্য প্লেস, অর্থাৎ এই জায়গাটায় স্বামীজি অত্যন্ত বিভোর হয়ে গেছিলেন, অর্থাৎ অমরনাথে গিয়ে তিনি অত্যন্ত বিভোর হয়ে গেছিলেন। হি ফেল্ট দ্যাট হি হ্যাড নেভার বিন টু এনিথিং সো বিউটিফুল, তিনি অনুভব করেছিলেন এর আগে এত সুন্দর কোথাও তিনি যাননি। হি স্যাট লং সাইলেন্ট, এবং তিনি বসে পড়লেন একেবারে নিস্তব্ধ হয়ে, চুপচাপ হয়ে অনেকক্ষণ পর্যন্ত, এতটাই বিভোর হয়ে গেছিলেন যে তিনি চুপচাপ হয়ে কিছুক্ষণ বসেই থাকলেন। দেন হি সেড ড্রিমিলি, তারপরে তিনি স্বপ্নের মতো বা স্বপ্ন বলার মতো তিনি বলতে থাকলেন। কি বলতে থাকলেন, আই ক্যান ওয়েল ইমাজিন, আমি ভালোভাবে ইমাজিন করতে পারছি, অর্থাৎ কল্পনা করতে পারছি, হাউ দিস কেভ ওয়াজ ফার্স্ট ডিসকভার্ড, কিভাবে এই গুহাটা প্রথম আবিষ্কার হয়েছিল। প্রশ্ন আসে যে বিবেকানন্দের মতানুসারে এই গুহাটা কিভাবে আবিষ্কৃত হয়েছিল। এখানে উত্তরটা ঠিক তার পরেই আছে। এ পার্টি অফ শেফার্ডস, একদল মেষপালক, ওয়ান সামার ডে, একদিন গ্রীষ্মকালের সময়ে, মাস্ট হ্যাভ লস্ট দেয়ার ফ্লক্স, তাদের পশুপালদেরকে হারিয়ে ফেলেছিল। অ্যান্ড ওয়ান্ডার্ড ইন সার্চ অফ দেম, এবং তাদেরকে খুঁজে বেড়াচ্ছিল। ঠিক আছে, একদল মেষপালক চড়াচ্ছিল, সেই মেষগুলো দলটা হারিয়ে যায় এবং তাদেরকে খোঁজার জন্য সেই মেষপালকের দল তারা খোঁজাখুঁজি করতে শুরু করে। দেন তখন হোয়েন দে কেম হোম, না ভুল লাইনটা বাদ চলে যাচ্ছে নাকি, মাস্ট হ্যাভ লস্ট দেয়ার ফ্লক্স অ্যান্ড ওয়ান্ট ইন হেয়ার, এই হেয়ার কথাটা বাদ চলে গেছে, অর্থাৎ এখানে খোঁজাখুঁজি করতে চলে আসে। কোথায়, অমরনাথের গুহা যেখানে অবস্থিত সেখানে খোঁজাখুঁজি করতে চলে আসে। অ্যান্ড দেন হোয়েন দে কেম হোম টু দ্য ভ্যালি, যখন তারা তাদের উপত্যকায় তাদের বাড়িতে আসে, দে টোল্ড, তারা বলে মানুষজনকে, হাউ দে হ্যাড সাডেনলি কাম আপন মহাদেব, অর্থাৎ কিভাবে তারা মেষের খোঁজে গিয়ে মহাদেবের দর্শন পেয়েছিল। বোঝা গেল, অর্থাৎ তারাই প্রথম সেখানে মেষ খুঁজতে গিয়ে সেই মন্দির বলতে সেই গুহাটা দেখতে পায় এবং সেখানে শিবের দর্শন পায়। সেটাই তারা এসে গ্রামে বলে। অফ মাই মাস্টার হিমসেলফ ইন অ্যানি কেস আই লাইক স্টোরি ওয়াজ ট্রু, অর্থাৎ আমার প্রভুর ক্ষেত্রে যে গল্পটা সেটাও সত্যি ছিল। দ্য পিওরিটি অ্যান্ড উইটনেস অফ দ্য আইস পিলার, অর্থাৎ আইস পিলার বলতে এখানে সেই শিবলিঙ্গটাকে বলছে, বরফের, যেটা বরফ দিয়ে তৈরি, সেই পিওরিটি, ওটার পিওরিটি একেবারে বিশুদ্ধতা, এবং অ্যান্ড উইটনেস অফ দ্য আইস পিলার, অর্থাৎ সেই বরফ স্তম্ভের, হ্যাড স্টার্টলড, সবাইকে অবাক করে দিয়েছিল। অ্যান্ড এনর্যাপড হিম, এবং তাকে, স্টার্টলড হিম মানে হচ্ছে স্বামীজিকে অবাক করে দিয়েছিল। অ্যান্ড এনর্যাপড, তাকে অভিভূত করে দিয়েছিল, অর্থাৎ একেবারে স্পেলবাউন্ড করে দিয়েছিল তাকে। দ্য ক্যাভার্ন হ্যাড রিভিলস ইটসেলফ টু হিম অ্যাজ দ্য সিক্রেট অফ কৈলাস, যেন তার মনে হয়েছিল এই গুহাটায়, অমরনাথের গুহাটায় কৈলাসের সিক্রেট, গোপনীয়তা তার সামনে উন্মোচিত হয়ে যায়। অর্থাৎ এই গুহাটার মাধ্যমে কৈলাসের গোপনীয়তা যেন তার সামনে উন্মুক্ত হয়ে যায়। কৈলাস হচ্ছে শিবের বাসস্থান, যেটাকে বলা হয়।
ধরা হয়। অ্যান্ড ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ, এবং জীবনের বাকি সময়টা হি চেরিশড দ্য মেমোরি, তিনি এই যে মেমোরিটা অর্থাৎ অমরনাথ যাত্রায় যাওয়ার যে মেমোরি, সেই মেমোরিটাকে তিনি প্রতিপালন করে গেছেন, লালন করে গেছেন। অফ হাউ হি হ্যাড এন্টার্ড এ মাউন্টেন কেভ, কীভাবে তিনি একটা পাহাড়ের গুহায় প্রবেশ করেছিলেন, এবং অ্যান্ড কাম ফেস টু ফেস দেয়ার, এবং কিভাবে তিনি সেখানে একেবারে মুখোমুখি হয়েছিলেন উইথ দ্য লর্ড হিমসেলফ, একেবারে ঈশ্বরের সঙ্গেই তার সাক্ষাৎ হয়েছিল কিভাবে, এবং কিভাবে তিনি গুহাতে গিয়েছিলেন, এই বিষয়টা সারা জীবন তিনি তার মনের মধ্যে লালন পালন করে গেছেন, অর্থাৎ মনে রেখেছেন। গল্প শেষ।